প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। সাগরিকায় বৃষ্টির শঙ্কায় সিরিজের দ্বিতীয় টি-20, নিউজিল্যান্ডকে হারালে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। বাফুফেতে রোজারিও মিকেইলের সিভি পাঠিয়েছেন নেইমার। হামজাদের কোচ হতে বেতন কমাতেও রাজি এই ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে 9 গোলের রেকর্ড পার্ক দ্য প্রিন্সে পিএসজির 5-এর জবাবে বায়ার্নের 4, রাতে মুখোমুখি আতলেতিকো আর্সেনাল। সাগরিকায় টানা বৃষ্টি, শঙ্কায় বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20। গতকাল থেকে ভারী বর্ষণে বেহাল চট্টগ্রাম। আজ সকাল থেকেও বৃষ্টি থামার নাম নেই। দুপুর 2টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি শুরু হওয়ার কথা। 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর প্রথম টি-20তেও নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দাপট ধরে রেখেছে টাইগাররা। আজকে ব্ল্যাক ক্যাপদের হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে লিটনদের। ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ায় ম্যাচ জেতার পর ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম বাংলাদেশ। আর তাই এই ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখবে টাইগার টিম ম্যানেজমেন্ট। প্রথম টি-20তে পাওয়ার প্লের পরেই উড়তে থাকা ব্ল্যাক ক্যাপদের নাগালের মধ্যে আটকে রাখে টাইগার স্পিনাররা। এই ম্যাচে ঘূর্ণি বোলারদের পারফরমেন্স আরও লিথাল হবে বলে মনে করেন অলরাউন্ডার শেখ মেহেদী। ম্যাচ হারলে খোয়া যাবে সিরিজ, এমন হিসাবে ব্যাটে বলে আরও হিসাবই হবে নিউজিল্যান্ড। তবে এই ম্যাচের সব হিসাব এখন বৃষ্টির দখলে। দর্শক, এই মুহূর্তে সাগরিকায় আছেন সহকর্মী রেদওয়ান শাওন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, সকাল থেকেই সারা দেশে কালবৈশাখীর দাপট। চট্টগ্রামের এখন কি অবস্থা জানাবেন, আর খেলা শুরুর আজকে কোনো সম্ভাবনা আছে কিনা? গতকাল থেকে আসলে চট্টগ্রাম শহরে বৃষ্টির প্রবণতাটা অনেক বেশি দেখছি। আসলে এমন বৃষ্টি হয়েছে যে কোথাও কোথাও হাঁটু সমান পানিও হয়েছে। সকাল থেকে কিন্তু প্রথমের দিকে ওভাবে বৃষ্টি ছিল না, কিন্তু 8টা-9টার দিকে আসলে বৃষ্টিটা শুরু হয়ে যায়, এখনও চলমান। এবং ওয়েদার আপডেটসের যদি কথা বলি, ওয়েদার আপডেটস বলছে আসলে বিকেল 5টা নাগাদ আসলে বৃষ্টিটা হতে পারে। সেক্ষেত্রে ম্যাচ না হওয়ার সম্ভাবনা প্রবল, 90% ধরতে পারেন ম্যাচটা হবে না। তবে ম্যাচটা না হলে হয়তো বা বাংলাদেশের জন্যই একটা প্রেশার সিচুয়েশন ক্রিয়েট হবে, কারণ যেহেতু এই ম্যাচটা যদি না হয় পরের ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে এবং জেতার পরে আসলে একটা প্রেশার থাকবে, ওই জয়ের প্রেশারটা। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, যেহেতু বৃষ্টি এখনও থামেনি, ম্যাচটা না হওয়ার সম্ভাবনাই বেশি জেরিন। তবে বৃষ্টি যদি থামে, চিটংয়ের যে ড্রেনেজ ব্যবস্থা, অর্থাৎ সাগরিকা স্টেডিয়ামের যে ড্রেনেজ ব্যবস্থা, এটা অনেক ভালো, যে কারণে হয়তোবা 30 মিনিট 40 মিনিটের ব্যবধানেই ম্যাচ মাঠে গড়ানো সম্ভব। জেরিন। শাওন, মিডল অর্ডারে ইমন হৃদয় আর ফিনিশার রোলে শামীম হোসেন। প্রথম ম্যাচে তারা দুইজন ম্যাচ জিতিয়েছেন এবং টানা বৃষ্টির পর যদি আজকে খেলা শুরু হয়, তবে উইকেটের ক্যারেক্টার আসলে কতখানি বদলে যেতে পারে? নিশ্চয়ই উইকেটে তো একটা ডিফারেন্স থাকবেই, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, উইকেটের চারপাশ ভেজা থাকলে উইকেটটাও একটু ড্যাম থাকবে। সেক্ষেত্রে বোলারদের যে বল, সেটাখানে আনইভেন বাউন্সের একটা সম্ভাবনা থাকে। আর আপনি যেটা বলছিলেন আসলে মিডল অর্ডারে আমরা গত ম্যাচে দেখেছি 6 উইকেটে বাংলাদেশ জিতেছে। সেখানে পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি এবং তাওহিদ হৃদয়, তিনজনে আসলে অনবদ্য 3টা ইনিংস খেলেছেন, যে ইনিংসটা হয়তো বা বাংলাদেশের টি-20 ইতিহাসের সেরা ইনিংসগুলোর একটি বললে চলে। কারণ আপনি দেখেছেন যে বাংলাদেশ রান তারায় সর্বোচ্চ রান টার্গেট তারা করেছে গত ম্যাচে। সেই যে মিডল অর্ডারের ভালো করাটা, কিংবা পারভেজ হোসেন ইমনকে নতুন করে মিডল অর্ডারে চিন্তা করে, এখানে কিন্তু লিটনকেও একটা ক্রেডিট দিতে হবে। কারণ আমরা জানি বিপিএলের সময় তিনি পারভেজ হোসেন ইমনকে একটা বার্তা দিয়েছিলেন যে তোমাকে মিডল অর্ডারে ব্যাট করতে হবে, সেইভাবে প্রিপারেশনটা নাও। সে কারণে বিপিএলেও আমরা দেখেছি পারভেজ ইমন মিডল অর্ডারে খেলেছেন এবং পিএসএলেও তিনি মিডল অর্ডারে খেলেছেন এবং এই জায়গাগুলোতে তিনি সাফল্যও পেয়েছেন। গত ম্যাচে যেভাবে রানটা এগিয়ে দিলেন, কিংবা শামীম হোসেন পাটোয়ারির ওই ছক্কাটা হয়তো বা বাংলাদেশের টি-20 ইতিহাসের বেস্ট ছক্কা এখন পর্যন্ত আমি বলতে পারি। এত কনফিডেন্স, ওই প্রেশার মোমেন্টে নো লুক শট, এই কনফিডেন্সটা আসলে লিটন এক সময় চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুর সাথে শামীম হোসেন পাটোয়ারিকে স্কোয়াডে না রাখার জন্য আসলে একটা লড়াই করেছিলেন। কেন লড়াই করেছিলেন? ওই 6টা হয়তো বা তারই জবাব। জেরিন। শাওন, সাধারণত প্রথম ম্যাচে যে জয়টা পেয়েছে, একটা দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ, তো তারপরে উইনিং কম্বিনেশন ধরে রাখার কথা আসলে বাংলাদেশ দলের। তবে বৃষ্টির কারণে গেম প্ল্যানে বা টিম সিলেকশনে কোনো পরিবর্তন আসতে পারে কিনা?
খুব সম্ভাবনা রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে এবং গতকাল আপনি দেখেছেন শেখ মেহেদী হাসান তিনিও একটা কথা বলেছিলেন যে আসলে স্পিনাররা এখানে কিন্তু ট্রাম্প কার্ড হতে পারেন কিংবা ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে যদি বৃষ্টিটা যেহেতু হয়েছে, যদি খেলাটা মাঠে গড়ায়, সেক্ষেত্রে একাদশে অবশ্যই একটা পরিবর্তন আমরা দেখতে পেতে পারি, কারণ ওই জায়গায় আসলে নাসুম আহমেদের একটা খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একজন পেসারকে হয়তো বা বসানো হবে আর দুজন পেসার খেলানো হবে, এইভাবেই কম্বিনেশনটা সাজানো হবে। শাওন, আপনাকে ধন্যবাদ। হোয়াট আ ম্যাচ, এপিক থ্রিলার, অসহ্য সুন্দর, নিখাদ বিনোদন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের রেকর্ড বইয়ে যুক্ত হলো নতুন নতুন পাতা। এমন ধ্রুপদী লড়াই দেখার পর ভক্তদের রাত জাগা সার্থক। নিজেদের ঘরে প্রথম লেগে 5-4 গোলে বায়ার্ন মিউনিককে হারালো পিএসজি, অথচ ম্যাচের শুরুতে লিড নিয়েছিল বায়ার্ন। কাভারাৎসখেলিয়া আর উসমান দেমবেলের গোলের জোড়া, হ্যারি কেইন আর ওলিসের ইনসেইন পারফরমেন্স। ম্যাচের গল্প কেম সনির কাছে। পাগলাটে, ধ্রুপদী, ক্রেজি, ফুটবল, ব্লাডি হেল, ফুটবল ইজ দ্য বিউটিফুল গেম। এজন্য এই খেলাটিকে ভালোবাসতে আপনি বাধ্য। ফুটবল বিধাতা বলে যদি কেউ থাকেন, ওপারে বসে নিশ্চয়ই তিনি মুচকি হেসেছেন। নিরীহ হৃদয়টার উপর অত্যাচার নাকি চোখের শান্তি, অথবা পার্ক দ্য পাসে নিমিষে 90 মিনিট শেষ হয়ে যাওয়ার আফসোস। এরাত নির্ঘুম, এরাত তৃপ্তির। ঝুম বৃষ্টির পূর্বাভাস মিলেছিল আগেই, গোলের বৃষ্টি। এ তল্লাটের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ, প্যারিসিয়ান বাভারিয়ান, কেউ কারে নাহি ছাড়ে, সমানে সমান। তবে এ ম্যাচ ছাড়িয়ে গেছে পূর্বানুমান, সব প্রত্যাশা কেউ। বিরতির আগে 5 গোলের জাদু, 3টা পিএসজি, 2টা বায়ার্ন। স্পটলাইট যাদের ওপর, সেই হ্যারি কেইন, দেমবেলে কিংবা কাভারাৎসখেলিয়া, গোল পেয়েছেন সবাই। তাতেই পয়সা উসুল স্টেডিয়ামে আসা ভক্তদের। কিন্তু এ যেন গোলের উন্মত্ত নেশা, তাদের থামাবে কে? বিরতির পর নিষেধাজ্ঞায় গ্যালারিতে থাকা বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানির মুখের হাসি ম্লান করে দেয় পিএসজি। ম্যানুয়েল নায়ার হজম করে আরো 2খানা, তাতে স্কোরলাইন 5-2। হতাশা যখন মিউনিক ডাগআউটে, তখন গ্যালারির ছোট্ট একটা কোণে 1005 বায়ার্ন সমর্থক একটানা গাইছিল ফরএভার ফরওয়ার্ড এফসি বায়ার্ন। এরপর যেন জাদু, হ্যামিলনের বাসিওয়ালার উপামেকানো আর লুইস দিয়াজ, 4 মিনিটে 2 গোল, তাতে স্কোরলাইন 5-4। যদিও তা বাড়তে পারত আরো, তবে যা হয়েছে তাও হার মানাবে রূপকথাকেও। 7 মে অ্যালিয়েন্স অ্যারেনায় ফিরতি লেগ, সেখানেও হয়তো অপেক্ষা করছে আরো বড় কোনো রোমাঞ্চ, কে জানে। কেম সনি, স্টার নিউজ। পিএসজি বায়ার্ন থ্রিলারের পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর আর্সেনাল। ওয়ান্দা মেট্রোপলিতানোয় বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচ। এখনও চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জিততে পারেনি দুই দলের কেউই, তাই দুই দলের সামনেই লক্ষ্য ফাইনালে উঠে প্রথমবার ইউরোপ সেরা খেতাব জেতার। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন রিয়াল মাদ্রিদ। 2014 ও 2016 দুইবার ফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় দিয়েগো সিমিওনেকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অ্যাটলেটিকো মাদ্রিদই একমাত্র দল যারা 3বার ফাইনাল খেলেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। তবে এবার সেই স্বপ্ন দেখতেও পারে লস রোজিব্লাঙ্কোস, কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল। তবে ফাইনালে ওঠার দৌড়ে তাদের ডিঙাতে হবে আর্সেনালের বাধা। এই মৌসুমে তাদের ট্রফি জয়ের আশা টিকে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগে, অন্যথায় টানা 5 মৌসুম থাকতে হবে ট্রফিহীন। তবে এমন পরিস্থিতিতেও চাপ অনুভব করছেন না দিয়েগো সিমিওনে। এটা আমাদের ওপর কোনো চাপ নয়, এটা একটা দায়িত্ব, একটা বিশাল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আশা, যা অ্যাটলেটিকো আগে কখনো অর্জন করতে পারেনি। দিন শেষে এটা ফুটবল ম্যাচ এবং ফুটবলাররাই ফল নির্ধারণ করে। আমাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। আর্সেনালের জন্য সুসংবাদ, দলটির অন্যতম বড় তারকা বুকায়ো সাকা ইনজুরি কাটিয়ে ফিরেছেন। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ভিক্টর ইয়োকেরেসদের নিয়ে তাই শক্তিশালী আক্রমণ ভাগ পাচ্ছে মিকেল আর্তেতা। ইউরোপ সেরার এই প্রতিযোগিতাটিতে এখনও শিরোপা জিততে পারেনি গানাররাও। 20 বছর আগে ফাইনালে উঠলেও বার্সেলোনার কাছে 2-1 গোলে হারে আর্সেনাল।
এর আগে 2018 সালে ইউরোপা লিগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যায় মিকেল আর্তেতার দল। তাই এবার ইংলিশ জায়ান্টদের সুযোগ সেমিফাইনালেই প্রতিশোধ নেয়ার। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। নেইমারের কোচ আসতে চান বাংলাদেশে, কোনো গুজব নয়। বাফুফের কোচ নির্বাচন কমিটি 22 জনের যে তালিকা তৈরি করেছে সেখানেও আছে রোজারিও মিকেলের নাম। ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী এই হাই প্রোফাইলকে কোচ বানাতে বাফুফেকে গুনতে হবে মোটা টাকা। টেনশন একটাই, বাফুফে কি দিতে পারবে এত টাকা? বাংলাদেশ ফ্যানদের ভরসা দিচ্ছেন মিকেল নিজেই। হামজা শমিদদের ডাগ আউটে দাঁড়াতে বেতন ছাড় দিতেও নাকি রাজি আছেন এই ব্রাজিলিয়ান। রহমান পেয়ারের রিপোর্টে বিস্তারিত। নেইমারের কোচ দায়িত্ব নেবেন হামজা শমিতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। রোজারিও মিকেল ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ। 2016 সালে রিও অলিম্পিকের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতে নেইমারের ব্রাজিল ডাগ আউটে ছিলেন রোজারিও মিকেল। আর এখন এই মুহূর্তে সেই রোজারিও মিকেলের সিভি পড়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেবিলে। 2026 সালের মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হয়। বাফুফে থেকে বিজ্ঞপ্তি দেয়া হলো নতুন কোচের জন্য। এই বিজ্ঞপ্তির পর 300-রও বেশি কোচ আবেদন করলেন। এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য একটা বার্তা। পৃথিবীর কোণে কোণে কোচরা জানে এই অঞ্চলে সম্ভাবনা আছে। বাফুফের বিশেষ কমিটি সেই 300 থেকে প্রো লাইসেন্স আর অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করলো 142 জন। তারপর দীর্ঘ যাচাই বাছাইয়ের পর সেই তালিকা নামিয়ে আনা হলো 22 জনের। জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, এই 22 জনের মধ্যে আছেন বিশ্বের নানা প্রান্তের কোচ। একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু। কিন্তু এই 22 জনের ভেতর থেকে যে নামটা সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে সেটাই রোজারিও মিকেল। প্রশ্ন হলো, মিকেল বাংলাদেশের কথা জানলেন কিভাবে? কে তাকে বলল যে ঢাকায় একটা চাকরির সুযোগ আছে? উত্তরটা শুনলে চমকে যাবেন। হ্যাঁ, নেইমার জুনিয়র, ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা, পিএসজির জার্সিতে বিশ্ব কাঁপানো সেই নেইমার। কিন্তু নেইমার আর বাংলাদেশের মধ্যে সেতুকে এখানেই আসেন রবিন মিয়া, একজন বাংলাদেশি যিনি নেইমার জুনিয়রের সহকারী হিসেবে কাজ করেন। সম্প্রতি ফেসবুকে এক আলোচনায় রবিন মিয়াকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলের কোচ নিয়োগে তিনি সাহায্য করবেন কিনা। রবিন যা বললেন সেটা রীতিমতো চাঞ্চল্যকর। রবিন মিয়া বলেছেন, বাংলাদেশের জন্য একটা ভালো কোচ খুঁজে দেওয়ার বিষয়ে তিনি তার বসের সাথে অর্থাৎ নেইমারের সাথে কথা বলেছেন। বস মানে নেইমার নিজে। নেইমার এক নিঃশ্বাসে 8 থেকে 10 জন কোচের নাম বলে দিয়েছিলেন। শুধু নাম নয়, বলে দিয়েছেন কিভাবে যোগাযোগ করতে হবে। নেইমারের ভাষায়, তুমি এদের কল দাও, বলো আমি পাঠিয়েছি। ভাবুন একবার, নেইমারের রেফারেন্সে ফোন পাচ্ছেন কোচ, বলছেন বাংলাদেশে একটা সুযোগ আছে, আপনি কি আগ্রহী? এই একটা ফোন কলের ওজন কতটা সেটা বুঝতে ফুটবল বিশেষজ্ঞ হওয়া লাগে না। রোজারিও মিকেল শুধু 2016 অলিম্পিকের স্বর্ণজয়ী কোচ নন, তিনি ব্রাজিলের ফুটবল সংস্কৃতির গভীর থেকে উঠে আসা একজন কারিগর, যে মানুষ একটা দলকে তৈরি করেন ভেতর থেকে। নেইমারের মতো প্রতিভাকে পরিণত করেন অলিম্পিক চ্যাম্পিয়নে। এমন কোচের জন্য বাংলাদেশকে বিবেচনা করা, এটা হয় দুটো কারণে। হয় তিনি সত্যিই এই চ্যালেঞ্জটা নিতে চান, অথবা নেইমারের অনুরোধ এড়ানো তার পক্ষে সম্ভব হয়নি। এখানেই আসে সবচেয়ে বড় বাধা। মিকেলের মতো কোচের বেতন স্বাভাবিকভাবেই বাফুফের সামর্থ্যের বাইরে। মাসে লাখ ডলারের ওপরে বেতন চাওয়া এই কোচকে বাংলাদেশ কি নিয়ে আসতে পারবে? বাফুফে সেই অর্থ কোথায় পাবে? কিন্তু রবিন মিয়ার মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে সেটা আশার। নেইমার এবং তার বাবার মধ্যস্থতায় মিকেল বেতন কমিয়ে আনতে রাজি হতে পারেন, তবে এ নিয়ে বাফুফে এখনও কিছু নিশ্চিত করেনি। তারা যা নিশ্চিত করেছে সেটা হলো বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং কোচ বাছাই কমিটির প্রধান
কামরুল হাসান হিলটনের কথায়। তিনি স্বীকার করেছেন যে সংক্ষিপ্ত 22 জনের তালিকায় মিকেলের নাম আছে। 57 বছর বয়সী রোজারিও মিকেলের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এশিয়াতেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাবের কোচ ছিলেন তিনি। সবশেষ 2024 সালে মিশর অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব সামলেছেন মিকেল। সে সময় তার মাসিক বেতন ছিল $1,17,500। জায়ানের বাবা আমাকে যোগাযোগ করে, শরীফ ভাই, ফাইন জেন্টলম্যান, উনি ইনফ্যাক্ট এটার উদ্যোক্তা আমি বলতে পারি। মেবি 26 শেষে কিংবা 27 ইনশাল্লাহ আমরা অনেক আশা করতে পারি। একটা খেলা হলে হয়তো উনি চেষ্টা করতে পারতো, যেহেতু 12 দিনের টুর্নামেন্ট প্লাস আরো 5 দিন, ইটস ভেরি ডিফিকাল্ট। ইউরোপিয়ান, ফার ইস্টের ভালো ভালো প্রোফাইলের কোচ এসছে, বাট আমার নামগুলো আসলে ভাই জানা নাই। বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় নামের প্রতিশ্রুতি এসেছে, অনেক সময় সেগুলো মিলিয়ে গেছে গোলক ধাঁধায়। রহমান পেয়ার, স্টার প্লে। নতুন করে স্পোর্টস 2026 জাতীয় ক্রীড়া পরিষদে এতক্ষণ চলছিল সংবাদ সম্মেলন। সেখানকার সবশেষ জানতে আমরা চলে যাব সহকর্মী মুশফিকুর রহমানের কাছে। মুশফিক, আজকের আয়োজনে ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে কোনো ঘোষণা এসেছে কিনা জানাবেন, এবং আসলে তিনি কি বললেন? স্বপ্নের পথে যে নতুন কুড়ি স্পোর্টস 2026 শুরু হতে যাচ্ছে, সেখানে কিন্তু স্লোগান রাখা হয়েছে স্বপ্নের পথে বিজয়ের সাথে। এই স্বপ্নের পথে বিজয়ের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সংখ্যা কিন্তু কম নয়, 1,61,000 প্রায় 1,61,000 প্রায়। তারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা, এবং এটার উদ্বোধন 2 তারিখ সিলেট থেকে হবে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। একই সাথে প্রত্যেকটা জেলা, উপজেলা এবং একেবারে ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু এই প্রতিযোগিতাটা হবে, এবং সেখান থেকে প্রতিভাবানদের খুঁজে বের করা হবে। তাদের প্রতিভা অন্বেষণের পর তাদেরকে বিভাগীয় যে বিকেএসপিগুলো রয়েছে সেখানে তাদের একের সাথে খেলাধুলা এবং একই সাথে লেখাপড়ার ব্যবস্থা সরকার করবেন, এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে, সেই প্রকল্পের প্রেক্ষিতে আজ কিন্তু সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই সংবাদ সম্মেলনে মাননীয় যুবক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন যাতে পরিপাটিভাবে এই মিশনটা শেষ করা যায় এবং সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে নিয়ে আসা যায় এবং জাতীয় পর্যায়ে তাদের কাজে লাগানো যায়, যাদের হাত ধরে আগামীর ক্রীড়াঙ্গনটা এগিয়ে যাবে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। সেই জন্য কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয় সে উদ্যোগটা নিয়েছে এবং কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং আপনি জানেন যে এই প্রতিভা অন্বেষণের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করছেন সরকার। একই সাথে আপনাকে একটু জানাতে চাই, মন্ত্রী এখানে জানিয়েছেন আজকের এই সংবাদ সম্মেলন শেষে যে বর্তমান সরকার ক্রীড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং ক্রীড়াঙ্গনকে, ক্রীড়াবিদদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু তাদের কোনো কার্পণ্য নেই। তার একটি উদাহরণ হচ্ছে, তিনি এই প্রেস কনফারেন্স শেষ করে যাওয়ার সময় বলে গেছেন, সম্প্রতি চীনে অনুষ্ঠেয় যে এশিয়ান বিচ গেমস, সেখানে কাবাডি দল ব্রোঞ্জ পদক পেয়েছে, সেই কাবাডি দল এবং সেই সাথে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জনকারী নারী হকি দল, এই দুটো নারী দলকে কিন্তু পুরস্কৃত করা হবে, এবং সরকারের পক্ষ থেকে এই দুটো দল ইতিমধ্যেই কাবাডি দল ফেরত এসেছে ঢাকায়, এবং হকি দল ফিরে আসবে 2-1 দিনের মধ্যে, এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। সেই জায়গা থেকে বোঝা যায় যে আসলে বর্তমান সরকার বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে কতটা সচেতন এবং কতটা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন, এবং কতটা মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে এই বিষয়গুলিকে উপলব্ধি করছেন এবং তার বাস্তব রূপ দিচ্ছেন। ডায়না। ধন্যবাদ মুশফিক। ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন, হোসে মরিনিওকে আবারও ডাগআউটে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ। আলোচনায় আছেন লিওনেল স্কালোরিও। তাহলে কি আর্জেন্টিনা ছেড়ে ক্লাব ফুটবলে ফিরবেন এই বিশ্বকাপ জয়ী কোচ, নাকি পুরনো ভরসাতেই আবার আস্থা রাখবেন লস ব্লাঙ্কোস? বারবার রাজা বদলাচ্ছে, কিন্তু রাজ্যে শান্তি ফিরছে না। রিয়াল মাদ্রিদের অবস্থা হয়েছে তাই। কার্লো আনচেলত্তির আমলে কি মধুর সময় না কাটিয়েছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ, মোট 15টি শিরোপা তার হাত ধরেই তো এত সাফল্য। তবে সবই এখন অতীত। টানা 2 মৌসুম বড় কোনো ট্রফি ছাড়া কাটানোর শঙ্কায় দলটা। মাদ্রিদের এমন অবস্থার পেছনে দায়টা হয়তো ব্রাজিলের। কার্লো আনচেলত্তিকে তারা নিয়ে যাওয়ার পর থেকেই উল্টো দিন গুনছে স্পেনের ক্লাবটা। জাভি আলোনসোর পর এখন আরবেলোয়া। অবস্থা দিন দিন আরও নাজুক। তা দেখে মাথায় হাত ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। নিতে যাচ্ছেন বড় সিদ্ধান্ত, হোসে মরিনিওকে ফেরাবেন রিয়ালের ডাগ আউটে। এমন খবরই জানাচ্ছে বড় বড় সব সংবাদ মাধ্যমগুলো।
ক্লাবের চোখে রিয়ালে আরবেলোয়ার ভবিষ্যৎ নেই, তাই কোচ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে তারা। সেখানেই নতুন নাম মরিনিও। বেনফিকা থেকে শর্তে তাকে দলে ফেরানোর সুযোগ আছে। মৌসুম শেষের 10 দিনের মধ্যে প্রায় 3 মিলিয়ন ইউরো পরিশোধ করলেই দ্বিতীয়বারের মতো সান্তিয়াগো বার্নাবেউর ডাগআউটে দেখা যাবে তাকে। মরিনিও এর আগেও 2010 থেকে 2013 পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন। 3 বছরে তিনি মোট 3টি শিরোপা জয় করেন। 2011 সালে কোপা দেল রে, 2012 সালে লা লিগা এবং সে বছরই স্প্যানিশ সুপার কাপ। তখন থেকেই পেরেজের সঙ্গে তার ভালো সম্পর্ক বজায় রয়েছে। তবে ক্লাবের ভেতরের সব মহলে মরিনিওই একমাত্র পছন্দ নয়, আরও কয়েকজন প্রার্থীর নামও আছে আলোচনায়। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি, জার্মান ক্লাব স্টুটবার্গের কোচ সেবাস্তিয়ান হোয়েনেসকেও রাখা হয়েছে সম্ভাব্য তালিকায়। বড় বড় নাম থাকলেও মরিনিওকে নিয়েই জোর গুঞ্জন। তবে কি পুরনো চালই এবার ভাতে বাড়বে? কেএম সনি, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক দুপুর 1:30 টিল দেন স্টে উইথ স্টার প্লে।